ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আপনি যখন বললেন আপনি প্রচুর তন্ত্রক্রিয়া করেন, এবার তন্ত্রক্রিয়ার মধ্যে একটা বিশেষ পার্ট থাকে ভূত। তো আপনারা মানে অনেক বাড়ি তো মনে হয় ভিজিট করেন এই ভূত প্রেত রিলেটেড। তো মানে এমন কোনো কেস আছে যে ভৌতিক, যেটা আপনার মনে হয়েছে না এটা খুব ইন্টারেস্টিং? দেখো, সত্যি কথা বলতে কি, আমাদের শ্মশানে মশানে ঘুরে কাজ। তা ভূত প্রেতের ব্যাপার আমাদের লাইফে থাকবে না বা ভূতের সঙ্গে মোলাকাত হবে না, এটা ভাবাই ভুল। আর আমাদের এই কাজের মধ্যে হ্যাঁ, এটাও একটা কাজ যে এই ধরনের অপশক্তি দিয়ে যদি কেউ প্রভাবিত হয়ে যায়, পজেসড হয়ে যায়, কিংবা কোথাও কোনো জায়গায় এই ধরনের অপশক্তি এসে চেপে বসে যায়, তাহলে সেখান থেকে তাদেরকে সরানো, সেই জায়গা মুক্ত করা, সেই মানুষকে মুক্ত করা, এগুলো আমাদের কাজ। তো বহু অভিজ্ঞতা আছে, মানে ব্যক্তির ওপর থেকে কোনো আত্মাকে সরানো, তার যেমন অভিজ্ঞতা আছে তেমনি কোনো স্থান, হন্টেড প্লেস, তার সেই দুর্নাম ঘোচানো, সেই জায়গাটাকে নেগেটিভিটি মুক্ত করা, এরও অভিজ্ঞতা আছে। শুনতে চাইছো, কিন্তু অনেক বড় হয়ে যাবে, জানি না কিভাবে ছোট করে বলবো। আসলে এই ঘটনাগুলো আমরা বলি যখন, হয়তো ছোট করে কিছু বলিনি, কিন্তু ঘটনাগুলো তো বিস্তৃতভাবে ঘটে। আবার একটা না বললে আরেকটা কেমন যেন লিঙ্কহীন বলে মনে হয়। দেখা যাক, আমি চেষ্টা করছি। আমার যেটা খুব রিমার্কেবল মনে পড়ছে সেটার কথাই বলি। এই ঘটনাটা ঘটেছিল ওই যে করোনাকালে যে লকডাউন হলো না, ওই লকডাউন হওয়ার আগে, প্রায় ধরো মাস 6-7 আগেকার ঘটনা। তা আমার সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে বেশ কিছু স্থায়ী ফ্যান ফলোয়ার আছে, সবাইরই থাকে। তা সেরকম এক ভদ্রলোক, আমি অরিজিনাল নাম বলবো না, না ঠিক আছে, হ্যাঁ, কারণ প্রত্যেকের প্রাইভেসি থাকে। তো প্রাইভেসি। তা যাই হোক, যে যার নাম ধরে নিন, ভদ্রলোক নিউ টাউন এলাকায় কোথাও থাকেন। আর ওনার আসল বাড়ি, দেশের বাড়ি, ওটা কিন্তু টাকি। আচ্ছা, ঠিক আছে, ওখানে ওনারা অবস্থাপন্ন পরিবার, ওদের পূর্বপুরুষ জমিদার ছিলেন, এবং ওনার ঠাকুরদা বেশ বড় একজন শেঠ ছিলেন, যার প্রচুর বিষয় আশয় সম্পত্তি, তেল কল, চাল কল, এসব অনেক কিছু ছিল। তা ঘটনাটা হয়েছিল ওনার ওয়াইফকে নিয়ে। একদিন রাত্রে প্রায় 2-2:30 বাজে উনি ফোন করছেন, আমার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? দা গুরুজি, আমার ভীষণ বিপদ, আমি এক্ষুনি আপনার কাছে আসছি। তা আমি বললাম, এত তাড়াতাড়ি এই রাতের বেলা? আপনি সকাল পর্যন্ত ওয়েট করুন। না, আমার ওয়েট করার উপায় নেই, আমি এখনই যাব, আপনি আসতে পারলে আসুন। উনি ওই রাতেই নিজে ড্রাইভ করে চলে এলেন এবং যা বললেন আমার সামনে বসে, ক্ষণিকের জন্য আমিও স্তব্ধ হয়ে গেলাম। রোজকার মতো উনি সেদিন রাত্রে ফোন টোন দেখে এবার টয়লেটে যাচ্ছেন, বেডরুমের অ্যাটাচ টয়লেট, রোজ যেমন করেন, টয়লেট করে এসে শুয়ে যাবেন। ঘরে ডিম লাইট জ্বলছে, ওয়াইফও শুয়ে ঘুমোচ্ছে ওনার। তো উনি টয়লেটে গেছেন, টয়লেট থেকে ব্যাক করেছেন, ব্যাক করে জাস্ট ঘরে এবার এন্ট্রিটা করেছেন, বিছানার দিকে চোখটা পড়েছে, তো তিনি ওখানে দাঁড়িয়ে গেছেন। আচ্ছা, উনি দেখছেন ওনার ওয়াইফ বিছানা থেকে প্রায় 2.5-3 ফুট ওপরে শূন্যে ভাসছে। আর তার থেকেও টেরেবল ব্যাপার যেটা, তার জ্বর এসেছিল আগে। কেন এসেছিল সেটাও ঘটনা। তাকে মোটামুটি চাদর ফাদর গায়ে চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছিল। সে একটা নাইট স্যুট পরেছিল, তার উপর চাদর বাদর দেওয়া ছিল, কিন্তু সে যে ভাসছে সে কিন্তু
টোটালি নেকেড অবস্থায় ছিল মানে মহিলাটি? মহিলাজি। এবং তার দিকে তাকিয়ে ওই ঘরের আধো আলো আধো অন্ধকারে সে খুব বীভৎস রকম হাসি হেসে সাইলেন্টলি, মানে হাসছে, তার ঠোঁটটা অস্বাভাবিক রকম চওড়া করে হাসছে এবং তাকে আঙুলে করে ইশারায় ডাকছে নিজের কাছে। এইটা দেখেই আমার ওই ক্লায়েন্ট উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। কতক্ষণ অজ্ঞান হয়েছিলেন ওনার হিসেবে ঘন্টা 1-1.5 কিছু হবে। যখনই ওনার জ্ঞান ফেরে উনি নিজেকে পড়ে থাকতে দেখেন আর বিছানার দিকে তাকিয়ে দেখেন তার ওয়াইফ অ্যাজ ইট ইজ সেম শুয়ে আছে, তার গায়ে পোশাকও আছে, তার গায়ে চাদরটা টেনেও দেওয়া আছে, যেরাম শুয়েছিল সেরামই শুয়ে আছে। তো সে সেই মুহূর্তে আর দেরি না করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিলই, তাই কন্ট্যাক্ট ওর কাছে ছিল। ওর ফার্স্টেই আমার কথা মনে পড়ে, ও আমাকে যোগাযোগ করে। তা ঘরে বসে জানায়, কথাবার্তা বলে চাটা খেতে খেতে ভোরের আলো ফুটে যায়। তা আমি তখন তাকে নিয়ে তার ফ্ল্যাটে যাই। উনি আমাকে নিয়ে যাওয়ার জন্যই ইনফ্যাক্ট এসেছিলেন। কিন্তু আমি যেতে যেতে ভাবছিলাম যেটা, যে আমি হয়তো গিয়ে সব নর্মাল দেখব, আমি কোনো ডিস্টারবেন্স দেখতে পাবো না। ঠিক তাই, তবে ডিস্টারবেন্স একটা ছিল, ছোট্ট ডিস্টারবেন্স। সেটা হচ্ছে এদের ফ্ল্যাটটা ছিল 3rd ফ্লোরে। তা লিফট থেকে যখন বেরোতে যাব, লিফটটা হচ্ছে করিডোরের মাঝ বরাবর। তার লেফট সাইডে, লিফট থেকে বেরিয়ে লেফট সাইডে গেলে ওনার ঘর পড়বে, আর রাইট সাইডে অন্যান্য লোকেদের ঘরটা রয়েছে। করিডোরটা বেশ লম্বা এবং আলো ছিল না, অন্ধকার ছিল। যেই লিফটের দরজাটা খুলেছি, একটা কালো বেড়াল কোথাও থেকে সামনে লাফিয়ে পড়ল। আশপাশে কোথাও থেকে কি ওপর থেকে, কিন্তু যদিও সেরকম কিছু জায়গা দেখিনি যে বেড়ালটা বসেছিল, লেফট খুলেছে, লাফিয়ে গেছে। তো লাফিয়ে পড়ল এবং পড়ে বিভৎস ভাঁটার মতো আগুনের মতো জ্বলা দুটো চোখ, গোল গোল চোখ, তাকিয়ে থেকে পুরো লোম ফুলিয়ে ল্যাজ ফুলিয়ে বিভৎসভাবে ফ্যাঁস ফ্যাঁস করে যেন সামনে এগোতে দেবে না আপনাকে, আমাকে বা আমার সঙ্গে যে ভদ্রলোক রয়েছেন ওনাকে এগোতে দেবে না। তো উনি তখন বেড়াল দেখে একটা লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তা লাথি লাগেনি, উনি পা চালিয়েছেন, বেড়ালটাও লাফিয়ে রাইট সাইডে, আমাদের রাইট সাইডে কোথাও পালিয়ে যায়। তা লিফট থেকে বেরিয়ে ডান দিকে তাকিয়ে, কিন্তু অন্ধকার ছিল করিডোর, বেড়ালটাকে দেখতে পাইনি। একে কালো বেড়াল, তার উপর অন্ধকার, দেখতে পাওয়া যায়নি। তা সেটাকে আমি তো যা বোঝার বুঝে গেছি, উনি তখন কিছু গুরুত্ব দেননি, বোঝেননি। ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ওনার সবথেকে বড় কথা, স্ত্রী এসে দরজা খোলেন এবং তাকে দেখে মনেও হচ্ছে না তার শরীরে কোনো অসুবিধে আছে, বা আগের দিন তার যে জ্বর ছিল, জ্বর আছে বলে মনে হচ্ছে না। কথা বললাম, খুব স্বাভাবিকভাবে সেই কথাবার্তা বলল। কি হয়েছিল সে বলল, আমি তো কিছুই জানি না। তা আমি তখন বুঝলাম লাভ নেই, যা ছিল এই মুহূর্তে নেই, এবং আমি যাকে দেখেছি কালো বেড়াল রূপে, সে আর কেউ নয়। যে ছিল সে আমাকে হয়তো চ্যালেঞ্জ করে গেল বা আমাকে থ্রেট করে গেল, যেও না, আমার সঙ্গে পঙ্গা নিও না। আসলে এর ঘটনাটা আরও আগেকার। ওনার যে বললাম পৈতৃক বাড়ি টাকিতে, তো ঘটনাচক্রে আমি এত বলতে পারবো না, তাহলে এটার জন্য আমাকে 1 ঘন্টা সময় মিনিমাম দিতে হবে। তো খুব সংক্ষেপে টাচ করে করে বলছি, উনি উত্তরাধিকার সূত্রে হঠাৎ করে ওই বাড়ির সম্পূর্ণ মালিক হয়ে যান। কারণ অন্যান্য যারা সদস্য ছিল তার মধ্যে একমাত্র তার এক কাকা জীবিত ছিলেন, যিনি ওই বাড়িতে নয়, ওই কম্পাউন্ডে আলাদা একটা ঘর তুলে নিয়ে অ্যাসবেস্টস ছাউনির, সেখানে তিনি থাকতেন। আর কেউ ছিল না। বাড়ির অন্যান্য সদস্যরা বিগত দিনে ক্রমে ক্রমে একে একে সব মারা যান, বেশিরভাগই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। যেমন ওই ভদ্রলোকের বাবা, উনি গলায় দড়ি দিয়ে মারা যান।
ওনার মা, উনি রান্নাঘরে রান্না করতে করতে স্ট্রোক হয়ে যায় এবং ওনাকে পাওয়া যায় উনি জ্বলন্ত গ্যাসের ওপর উপুর হয়ে পড়ে আছেন, আগুন ধরে গেছে। এরম বিভৎস অবস্থায় ওনাকে, ওনার মৃতদেহ পাওয়া যায়। তারপর ধরুন তারপর ধরো ক্লায়েন্টের যে আমার এক কাকা, তিন কাকা, ওরা 3 ভাই, মেজো কাকা, সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে জোয়ান বয়সে। সবারই মোটামুটি অপমৃত্যু টাইপের। তো এই বাড়িতে গিয়েছিলেন তারা, কাকা মৃত্যুশয্যায়, ডেকে পাঠিয়েছেন, সেখানে কথাবার্তা হয়েছে। সেদিনটা ওখানে নাইট স্টে করা ছিল, ঘরের তো অভাব নেই, ঝাড়িয়ে তাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু ওনার ওয়াইফ রাত্রিবেলা টয়লেটে যাবার সময় ঘর থেকে বেরিয়ে উঠোনে হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। কিছু দেখেন উনি, কী দেখেন উনি মনে করতে পারেননি। অনেক পরে তার স্মৃতি ফেরে, তিনি বলেছিলেন কি দেখেছিলেন। তিনি কোনো মহিলাকে সর্বাঙ্গে আগুন জ্বলছে দাউ দাউ করে, মানে আগুন লেগে গেছে, তার গায়ে কি লাগিয়ে দেওয়া হয়েছে, সে দুহাত তুলে বাঁচার জন্য, সাহায্যের জন্য ছুটে আসছে। এই দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তা এ সবই ওই বাড়ির ইতিহাসের জায়গা ছিল। ওখানে অনেক অস্বাভাবিক মৃত্যু, ইভেন খুন হয়েছে। আমি বললাম না, ভীষণ ইন্টারেস্টিং গল্প। আমি যদি এটা নিয়ে বিশদ বলতে চাই, 1 ঘন্টা সময় যথেষ্ট হবে না, এতে আরও সময় লেগে যাবে। তা যাই হোক, অভিজ্ঞতার জায়গা শেয়ার করার অভিজ্ঞতাটুকু করি। আমাকে ওই বাড়িতে 3 বার যেতে হয়েছে, মানে ওই ফ্ল্যাটে ওনার। প্রথমবার যখন গিয়েছিলাম কিছু ছিল না, আমি আসার সময় ওনার শরীর বন্ধ করে একটা কবজ ধারণ করিয়ে দিয়ে আসি। পরবর্তীতে সেই কবজ ভেঙে দেওয়া হয়েছিল, তার গলার থেকে ছিঁড়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে তার মধ্যে পজেস হয়েছিল। আবার এই ধরনের ঘটনা বাথরুমের সিলিংয়ের সঙ্গে ঝুলছিল। এবং তৃতীয়বার যখন এই ঘটনা ঘটে, আমি আগেই বলে রেখেছিলাম তাকে যে তুমি রেডি থাকো, যদি এই ঘটনা ঘটে তাহলে আমি আসব, কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা সোজা তারাপীঠ যাব। ওর নাটকবাজি আমি বার করছি। ও প্রতিবার একবার করে এসে বদমাশি করে পালিয়ে যাচ্ছে, আর আমি আসার আগে খালি করে দিচ্ছি। আমি এসে কাউকে পাচ্ছি না, আমি তাকে বেঁধে যাচ্ছি, তো ভেঙে দিচ্ছে। ওর ব্যবস্থা আমি করছি, তুমি ঘাবড়ো না। যথারীতি তারাপীঠ শ্মশানে যেতে হয়। তারাপীঠ শ্মশানে প্রথমে তো সে কিছুতেই ঢুকবে না। শ্মশানে ঢোকার মুখে একবার পজেস হয়, বারবার পজেস হয়েছে, বারবার ছেড়ে বেরিয়ে গেছে। শেষ অবধি তাকে আমি সেই শরীরে ধরে বেঁধে তার সঙ্গে আমি কথা বলি। তাকে আমি বলি, তুমি কি চাও সেটা বলো। আমি এটা জানি, ভালো করেই জানি, তুমি যেটা করছো সেটা তুমি কোনো কারণে করছো। তুমি কারণ বলো, আমি তোমাকে এই তারাপীঠের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি তোমার জন্য যা করার করব, তুমি আমার সঙ্গে সহযোগিতা করো। সেদিন ওই মহিলার বুক দিয়ে যে ছিল, পরবর্তীতে জানতে পারি সে আর কেউই নয়, আমার মক্কেলের মেজো কাকিমা। আসলে মেজো কাকার মৃত্যুটাও অপঘাত মৃত্যু নয়, আর মেজো কাকিমা কেউ ছিল এরা কেউ জানতই না। কারণ আমার মক্কেলের ঠাকুরদা, আগেই বলেছি, তিনি প্রভাবশালী লোক ছিলেন, শেঠ ছিলেন, এবং গুন্ডা টাইপের লোক ছিলেন। নিজের বংশের মর্যাদা রাখার জন্য, নিজের মর্যাদা রাখার জন্য আসলে তারই মেজো ছেলে বাড়ির কাজের লোকের মেয়ের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। যারা দুজনে জানতো যে এই সম্পর্ক মেনে নেওয়া হবে না, তারা বাড়ির থেকে পালিয়ে বিয়ে করেছিল। কিছুকাল তারা সংসারও করেছিল লুকিয়ে, কিন্তু তাদেরকে খুঁজে বার করা হয়
এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল যে তোমাদেরকে মেনে নেওয়া হবে, তোমাদের কেউ কিছু করবে না। কিন্তু এখানে আসার পর ওই ক্লায়েন্টের ঠাকুরদা তিনি নিজের মূর্তি ধরেন। প্রথমে ওই মেয়েটিকে, যে সে সময় অন্তঃসত্ত্বা ছিল, 2-3 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ওই উঠোনের শেষ দিকে থাকা যে চাকর বাকরদের ব্যবহারের টয়লেট, যেটা বাইরের দিকে থেকে সহজে পড়ে, এখানেই যেতে গিয়ে দেখেছিলেন ওই ভদ্রমহিলা, তা সেখানে ভরে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় বডি। আর এই ঘটনা মেজ ছেলে তার সামনে ঘটে। মেজ ছেলে যখন বাঁধন ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে, হুমকি দেয় আমি থানায় যাব, আমি সবাইকে সব জানিয়ে দেব, তাকেও লেঠেল লাগিয়ে মেরে দেওয়া হয়। নিজের ছেলেকে তিনি লেঠেল দিয়ে মেরে দেন। এরপর ওই দুটো লাশ উঠোনের এক কোনায় একটা পাতকুয়া ছিল, সেই পাতকুয়ায় ফেলে পাতকুয়াকে মাটি বালি ফেলে ভরিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এই রহস্য ঢাকা চাপা পড়ে যায়, মাটি চাপা পড়ে যায়, তার প্রভাবে কেউ মুখ খোলেনি। কিন্তু এই ঘটনা দুটো নিষ্পাপ তাজা প্রাণ এইভাবে কেড়ে নেওয়া, এর অভিশাপ অচিরে ঘনিয়ে আসে। তিনি নানানভাবে নানান ঝামেলায় জড়িয়ে পড়েন, মামলা মোকদ্দমায় জড়িয়ে যান, একে একে মামলায় হার হতে থাকে, তার চালকল তেলকল সব চলে যায়। শেষে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। তার আগেই তার ওয়াইফ তো মারা গেছেন ওইরকম ঘটনায়, এবং একদিন তিনিও গলায় দড়ি দিয়ে মারা গেছেন। তো আমার ক্লায়েন্ট যে ইনি ছোটবেলায় মায়ের সঙ্গে তার মামার বাড়ি কলকাতায় সাউথের কোনো এক জায়গায়, মনে পড়ছে না নাম, তা সেখানে তিনি চলে আসেন, আর সেখানে ফিরে যায়নি। এবং ওইখানকার সম্পত্তির একমাত্র রক্ষক হয়ে ছোট ভাই, তার ছোট কাকা ছিলেন, তিনি মৃত্যুশয্যায়, তিনি যাবার আগে যে বৈধ উত্তরাধিকারী একমাত্র তিনিই রয়েছেন, তার হাতে সব বুঝিয়ে দেওয়ার জন্য ডেকেছিলেন। সেখানে এই ঘটনা ঘটেছিল। এবারে তারাপীঠে ওর মুখ দিয়ে এই সমস্ত ঘটনা আমরা শুনতে পাই, জানতে পাই। ক্লায়েন্ট তো পাথর হয়ে যায় শুনে, বলে এ তো সিনেমার মতো লাগছে। এবং আমার ঠাকুরদা তিনি এমন নৃশংস লোক ছিলেন, আমি তো কল্পনাতেও ভাবতে পারছি না। তা যাই হোক, সেদিন সেই আত্মা সে কোঅপারেট করেছিল, সব বলেছিল, এবং সে বলেছিল আমি আর কিছু চাই না, আমাকে শান্তি দাও, আমি একা নয়, আমার স্বামীও আছে, আমাদের মুক্তি হয়নি, আমাদের মুক্তি দাও, আমরা আর কষ্ট করতে পারছি না, আর খুব শিগগিরই তোমাদের মুক্তির ব্যবস্থা করছি, আমি তোমাকে মায়ের নামে শপথ করে তোমাকে কথা দিচ্ছি। আমি আর বিলম্ব না করে তাকে বলি চলুন, আমাদের কাজ শেষ হয়নি, আপনার স্ত্রীকে আর কোনো বিপদে পড়তে হবে না, আর কেউ ক্ষতি করবে না, ওরা বলে গেছে মানে বলে গেছে, কিন্তু আমাদেরও আমাদের দেওয়া কথা রাখতে হবে। আমি এরপর ওই বাড়িকে সম্পূর্ণভাবে সংস্কার করাবার জন্য পুরো থরলি যা যা কাজ করা উচিত সব করলাম। ওই কুয়ো লোক লাগিয়ে খোঁড়ানো হলো, বালি পাথর মাটির স্তর তুলতে 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 যে স্তরে গিয়ে সত্যি হাড়গোড়ের টুকরো বেরোতে লাগলো, আমরা বুঝলাম যে ঠিক স্তরে এসেছি। কিন্তু দেহাংশ তো উদ্ধার করা সম্ভব নয়, তাই ওখানে রেখে তন্ত্রোক্ত উপায়ে তার থেকে আত্মাকে মুক্ত করার যা পদ্ধতি আছে সেই অনুযায়ী তাদেরকে মুক্ত করি। এবং ওই ভদ্রলোককে বলি, আবার ক্লায়েন্টকে বলি, যান আপনি গয়ায় গিয়ে আপনার কাকা কাকিমার নামে পিণ্ডদান করে আসুন, সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সবার যারা মারা গেছেন
কে মুক্ত হয়েছেন কে হননি দেখতে হবে না, আপনি সবার নামে পিণ্ডদান করে আসুন। আশা করি আমি যা করে দিলাম আর সমস্যা হবে না, হয়নি। এখন সেখানে তিনি সংস্কার করে তাকে সারিয়েছেন, রং করিয়েছেন, তাহলে তিনি থাকেন, মাঝে মাঝে যান, থাকেন, কলকাতাতে থাকেন। তা এই হচ্ছে খুব চিত্তাকর্ষক একটা জায়গা, মানে যে ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছিল। মানে বুঝতেই পারছো, একটা এত প্যাথেটিক ব্যাপার যেটা আমরা ভাবতেও পারি না। বাবা হয়ে সে নিজের ছেলেকে, ছেলের স্ত্রীকে স্রেফ কেন, বাড়ির চাকরের মেয়ে, মান মর্যাদা থাকবে না, লোকে কি বলবে। তো এই কারণে এই ঘটনাটা ভুলতে পারিনি, ভুলতে পারবো না। হয়তো ভবিষ্যতে কেউ বলতে বললে এটাই ঘটনাটার কথাই আগে আমার মনে পড়বে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।